আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা চলে এসেছি আরেকটা মাস্টার ক্লাস করার জন্য এবং পেছনে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমরা এখন কোন টপিকের উপর মাস্টার ক্লাস করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক, উচ্চারণের নিয়ম। এবং তোমরা কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষায় বা এইচএসসিতে ওঠার পরপরই উচ্চারণের যে একটা নিয়ম বলে একটা জিনিস এক্সিস্ট করে এবং আমাদের বাংলা ভাষায় যে উচ্চারণ বানান বলে একটা জিনিস আছে, সেটার সাথে কিন্তু তোমরা বেশ ভালোভাবে পরিচিত হয়ে গিয়েছো। তোমরা বিভিন্ন ধরনের শব্দের উচ্চারণের নিয়ম হয়তো বা মুখস্থ করেছো, বিভিন্ন ধরনের শব্দের উচ্চারণ যে কিরকম ডিফারেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের বৈচিত্র্য এখানে যে থেকে থাকে সেটা সম্পর্কে কিন্তু তোমরা জেনেছো। এবং তোমরা এটাও জানো যে আমাদের যে বাংলা ভাষায় যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর উচ্চারণ কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে। আমি একটা শব্দকে একভাবে উচ্চারণ করছি, সেই শব্দের উচ্চারণটা এটা একটা শুদ্ধ উচ্চারণ বা প্রমিত উচ্চারণ নাও হতে পারে। তাহলে শুদ্ধ উচ্চারণটা কি হবে, প্রমিত উচ্চারণটা কি হবে, সেটা হচ্ছে আমাদের চিন্তার বিষয়। এবং একই সাথে আমাদের প্রত্যেকের মধ্যে একটা এলাকা বা একটা অঞ্চলের একটা ব্যাপার থাকে এবং অঞ্চল টু অঞ্চল ভেদে আমাদের এই উচ্চারণগুলো কিন্তু পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, আমাদের প্রাসঙ্গিকতার সাথে, আমাদের পারিপার্শ্বিকতার সাথে, পরিবেশের সাথে কিন্তু এই উচ্চারণগুলো পরিবর্তন হয়। তো নতুন করে আসলে উচ্চারণ কি, উচ্চারণের নিয়ম কেন শেখা উচিত, উচ্চারণ নিয়মের প্রয়োজনীয়তা কি, আমার মনে হয় সেটা তোমাদেরকে জানাতে হবে না। তো যেহেতু আমরা উচ্চারণের নিয়মের উপর মাস্টার ক্লাসটা করব, তো উচ্চারণের নিয়ম থেকে বিগত বছরগুলোতে উচ্চারণের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা একটু অ্যানালাইসিস করব। সেগুলো কোন কোন পয়েন্টগুলো বা কোন কোন সূত্রগুলো, কোন কোন নিয়মগুলো মেনে আসলে হয়েছে সেটা সম্পর্কে আমরা একটু দেখব। কিন্তু সেটা দেখার আগে আমরা বরাবর যেটা করি, আমাদের অ্যানালাইসিসটা একটু দেখে নিব যে বিগত বছরগুলোতে এই উচ্চারণের নিয়মটা থেকে কি কি প্রশ্ন এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে উচ্চারণের নিয়মকে আমরা যদি গত 10 বছরের মানবিক বিভাগে আগত প্রশ্নের উপর নির্ভর করে যদি আমরা এই পরিসংখ্যানটাকে সাজাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে একটা আমরা 3 স্টার টপিক হিসেবে চিন্তা করতে পারি। ঢাকা ইউনিভার্সিটিতে এটা 4 বার এসেছে মানবিকের ইউনিটগুলোতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7 বার, চট্টগ্রামে 4 বার, জাহাঙ্গীরনগর এবং গুচ্ছতেও আমরা দেখতে পাচ্ছি যথাক্রমে 7 এবং 6 বার করে এখান থেকে প্রশ্ন এসেছে। তার মানে তোমাকে কি কি ধরনের প্রশ্ন দেয়, তোমাকে কি শুধু উচ্চারণের নিয়ম, একটা শব্দ দিয়ে সেটা সঠিক উচ্চারণই করতে দিবে, নাকি আরো অনেক কিছু হতে পারে এই উচ্চারণ প্রাসঙ্গিক? চলো সেটা হচ্ছে আমরা দেখি যে বিগত বছরগুলোতে উচ্চারণ থেকে কি কি প্রশ্ন এসেছে। ওকে, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 23-24 সাল অর্থাৎ জাস্ট রিসেন্টলি এই বছরটাতে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে অধ্যাপক শব্দে অ এর উচ্চারণ কি। সব সময় যখন তুমি একটা শব্দের উচ্চারণ থেকে প্রশ্ন উত্তর করবা, আমি তোমাকে রিকোয়েস্ট করব যে তুমি কখনো তুমি কি সূত্র মাথায় রেখেছো এই সমস্ত সূত্র দেখে এই প্রশ্নগুলো সলভ করতে যাবে না। সূত্র তুমি অবশ্যই পড়বে, তুমি নিয়ম অবশ্যই জানবে, নিয়ম না জানলে তুমি কিভাবে কাজ করবে। কিন্তু যখন তুমি পরীক্ষার খাতায় যখন সঠিক উত্তরটাকে দাগাচ্ছ, তখন তোমার নিয়ম যেমন মনে রাখাটা জরুরি, পাশাপাশি তোমার জরুরি হচ্ছে তুমি শব্দটাকে নিজে মুখে একবার উচ্চারণ করা। সেটা খুব মনে মনে হোক, সেটা আস্তে হোক, যে কোনো ভাবে তোমাকে এই শব্দটা উচ্চারণ করতে হবে। কেন উচ্চারণ করতে হবে? কারণ তোমাকে পরীক্ষার হলে যে শব্দগুলো দেওয়া হবে, এই শব্দগুলো কোনোটাই তোমার কাছে একেবারে নতুন হবে না। এই শব্দগুলো তুমি আগে শুনেছো, টিভিতে শুনে থাকতে পারো, কোনো নাটকে শুনে থাকতে পারো, কোনো সিনেমাতে শুনে থাকতে পারো, কিংবা তোমার টিচারের মুখে শুনে থাকতে পারো। যেহেতু তুমি কানে শুনেছো, তাই তোমার কানে, তোমার ব্রেনে কিন্তু এই শব্দটার উচ্চারণটা অলরেডি সেট হয়ে গিয়েছে। এই জন্য তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি শব্দটাকে মুখে একবার উচ্চারণ করো। দেখো, আমি যখন এই অধ্যাপক শব্দটাকে উচ্চারণ করতেছি, আমি তোমাদের সামনে একটু মুখে উচ্চারণ করি, আমি কি বলবো? অধ্যাপক। খেয়াল করো, আমি কিন্তু অধ্যাপক বলছি না। বানানে যদিও লেখা অ, ধয় জফলা আকার প, ক, অধ্যাপক, কিন্তু যখন আমি উচ্চারণ করছি তখন আমি অধ্যাপক বলছি না, বরং আমি বলছি অধ্যাপক। এই যে অধ্বনিটার উচ্চারণ ও হয়ে গেল, এই যে অধ্বনিটার উচ্চারণ ও হয়ে গেল, অধ্বনিটার উচ্চারণ কি হয়ে গেল? ও হয়ে গেল। এই যে অধ্বনিটার উচ্চারণ ও হয়ে গেল, এইটার কারণটা কি আমাদেরকে মনে রাখতে হবে। এবং তোমরা জানো অলরেডি প্রত্যেকেই, যেহেতু তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলেছো এবং ইন্টারমিডিয়েটে বাংলা দ্বিতীয় পত্রে তোমরা এই উচ্চারণের নিয়মগুলো পড়ে এসেছো, তো আমি তোমাদেরকে আবার একটু স্মরণ করে দিতে চাই যে আমাদের যে বাংলায় যে অধ্বনিটা আছে, এই অধ্বনিটার কিন্তু 2 ধরনের উচ্চারণ হয়। অধ্বনিটার 2 ধরনের উচ্চারণ হয়, একটা হচ্ছে সংবৃত উচ্চারণ, আরেকটা আমরা বলছি হচ্ছে বিবৃত উচ্চারণ।
এখন এই সংবৃত এবং বিবৃত উচ্চারণ নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের কনফিউশনের সৃষ্টি হয়। কোনটা সংবৃত কোনটা বিবৃত বুঝি না। এটার মূল কারণ হচ্ছে আমরা আসলে সংবৃত বিবৃতর অর্থটাই কখনো বুঝতে চেষ্টা করছি না। সংবৃত কথাটা দিয়ে আসলে কি বুঝায়? সংবৃত কথাটা দিয়ে আসলে তোমাকে বুঝায় যে কোন একটা কিছু সংকুচিত হয়ে আছে। আর বিবৃত কথাটা দিয়ে আমরা আসলে সাধারণত বুঝি যে বিস্তৃত আকারে যে কোনো কিছু। সংবৃত বিবৃত সংক্ষিপ্ত আকারে আছে, সংকুচিত আকারে আছে, আর একটা হচ্ছে বিবৃত আকারে আছে। এখন আমরা অধ্বনির ক্ষেত্রে যখন অধ্বনিটার উচ্চারণ অ এর মতো হয় তখন সে উচ্চারণগুলোকে আমরা বলি হচ্ছে বিবৃত উচ্চারণ। আমি আবারও রিপিট করছি, যখন আমার অধ্বনির উচ্চারণ অ এর মতো হচ্ছে তখন আমি সেটাকে বলছি বিবৃত উচ্চারণ। তুমি দেখো এটা একটা অধ্বনি দিয়ে গঠিত শব্দ অনেক। এখন তুমি যখন অনেক শব্দটাকে উচ্চারণ করবা তখন তুমি কিন্তু বলবা না অনেক। আমরা কিন্তু কেউ এটাকে অনেক উচ্চারণ করি না, আমরা কি বলি যেমন বানান তেমনই উচ্চারণ করি, অর্থাৎ অ কে অ এর মতোই উচ্চারণ করি, এটাকে আমরা বলছি বিবৃত। আর যখন আমি এই অধ্বনির উচ্চারণটা অ এর মতো না করে ও এর মতো করছি তখন আমি এটাকে বলছি অধ্বনির সংবৃত উচ্চারণ। এখন অধ্বনির সংবৃত উচ্চারণের উদাহরণ কিরকম তুমি একটু খেয়াল করো। আমরা বলি না অপ্রতুল বা অতুল, হ্যাঁ অনেক। এই যে অতুল এই শব্দটাকে তুমি কিন্তু কখনো বানানে অতুল লিখলেও উচ্চারণ করার সময় কিন্তু তুমি করবা হচ্ছে অতুল। তার মানে এই যে অধ্বনির উচ্চারণটা ও এর মতো হয়ে গেল, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে সংবৃত উচ্চারণ। এখন এই অধ্যাপক শব্দটা যদি তুমি একটু খেয়াল করো, অধ্যাপক শব্দটা শুরুতেই তোমার জন্য একটা অ আছে এবং এই অ এর উচ্চারণটা কিন্তু তুমি অ এর মতো করছো না। তুমি এই অ এর উচ্চারণটা যখন মুখে করছো, যখন তুমি কানে শুনছো, তখন তুমি খেয়াল করলে দেখলা যে এই অ এর উচ্চারণটা কেমন হয়েছে, এর অ এর উচ্চারণটা হয়েছে হচ্ছে ও এর মতো। এই কারণে আমরা এই অধ্বনির উচ্চারণটাকে বলবো হচ্ছে অধ্বনির সংবৃত উচ্চারণ। তাহলে এই অধ্বনির উচ্চারণটা যদি অধ্বনির মতোই থাকতো, ও না হইতো, অধ্যাপক না হয় যদি অধ্যাপক হইতো, তাহলে আমরা এটাকে বলতাম বিবৃত উচ্চারণ। তাহলে আমরা আবার একটু রিকল করি যে আমরা বলছি যে অধ্বনির দুই ধরনের উচ্চারণ হচ্ছে, একটা সংবৃত একটা বিবৃত। এই যে অধ্বনির উচ্চারণটা অ এর মতো না হয়ে ও এর মতো হলো, এটাকে আমরা বলছি হচ্ছে অধ্বনির সংবৃত উচ্চারণ। সো আমাদের যে প্রশ্নটা ছিল অধ্যাপক শব্দে অ এর উচ্চারণটা কি, সংবৃত বিবৃত নাকি অর্ধসংবৃত অর্ধবিবৃত, আমরা বলবো যে অধ্বনির উচ্চারণটা হচ্ছে সংবৃত উচ্চারণ। এখন আমি তোমাদের জন্য এখানে অধ্বনির উচ্চারণটা যখন আমি লিখেছি তখন তোমরা দেখছো যে আমি একটা উচ্চারণ লেখার সময় অ এর উচ্চারণ ও এর মতো হবে, এটা তো বলেছি, এটা তো লিখেছি, ঠিক আছে, কিন্তু এই দয়ের পরে একটা হসন্ত দিয়েছি। হ্যাঁ, যে দেখো দয়ের পরে কয়ের পরে এগুলোর পরে আমরা অনেক সময় অনেকগুলো হসন্ত দিয়ে থাকি। তো এই হসন্তের ব্যাপারটা কি, যেমন এই যে একটু পরে আমরা আরেকটা প্রশ্ন যদি দেখি যে বিস্ময় শব্দটির উচ্চারণ, এখানে বলা হচ্ছে জাহাঙ্গীরনগর সিউনিটে আসা প্রশ্ন, বিস্ময় শব্দটির উচ্চারণ কি? বিস্ময় শব্দটির উচ্চারণ হচ্ছে এটা খ, বিস্ময়। এখানেও তুমি খেয়াল করবা যে এখানে একটা হসন্ত দেওয়া হয়েছে। তো আমরা হসন্তটা আসলে কখন দেই? আমরা যখন কোনো একটা শব্দের শেষে কোনো একটা ব্যঞ্জন বর্ণগুলোকে পাই, ওই ব্যঞ্জন বর্ণগুলো যদি কোনো কার চিহ্ন না থাকে তাহলে আমরা ওদেরকে হয়তো ওকার দিব অথবা একটা হসন্ত দিব। আমি আবারও বলতেছি যে আমাদের শব্দের শেষে যে ব্যঞ্জন বর্ণগুলো থাকছে, যে দেখো এখানে একটা করে ব্যঞ্জন বর্ণ আছে, বি একটা ব্যঞ্জন বর্ণ, তালব্য একটা ব্যঞ্জন বর্ণ, তালব্য অন্তঃস্থ, প্রত্যেকটাই আমাদের এখানে এক একটা বর্ণ। তো এই যে ব্যঞ্জন বর্ণটা তালব্য, এই ব্যঞ্জন বর্ণটার ক্ষেত্রে আমরা কি নিয়ম ফলো করছি? আমরা বলছি যে ব্যঞ্জন বর্ণগুলোর সঙ্গে যদি আমার কোনো ধরনের কার চিহ্ন না থাকে, স্বরেয়া রস্বই রস্যু দীর্ঘ এরকম কোনো কার চিহ্ন যদি না থাকে তাহলে আমরা ওদেরকে হয়তো ওকার দিব, ইদার আমরা ওদেরকে কি দিব, ওকার দিব, অথবা আমরা যেটা করব আমাদের যে হস চিহ্নটা আছে সেই হস চিহ্নটা আমরা হচ্ছে দিব। তো এখানে আমরা যেটা দেখছি যে দেখো এই বয়ের সাথে, এই বয়ের ব্যঞ্জন বর্ণটার সাথে একটা রস্বইকার আছে, সো আমরা এখানে কিন্তু হস চিহ্ন দেই নাই, কিন্তু পরেরটার ক্ষেত্রে আমরা কি করতেছি, একটা হস চিহ্ন দিচ্ছি। সো বিস্ময় শব্দটার উচ্চারণ যদি তোমরা একটু করো তোমরা দেখবা যে এখানে যে মটা আছে সেটা কিন্তু একটা যুক্ত বর্ণ হিসেবে আছে এবং এই উচ্চারণটা কিন্তু আমাদের অনেকটা নাসিক্য উচ্চারণ হয়। তুমি উচ্চারণ করে দেখো, বিশ্বের বিস্ময়,
বিস্ময়। তো এই জন্য আমরা এখানে একটা চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণটা আসলে এইভাবে করছি। আর আমরা যেটা বলছিলাম যে ওকার অথবা হর্ষ চিহ্ন দিব, আমরা কখনো কিন্তু একা রাখবো না। যেমন তুমি দেখো, একটা সহজ শব্দ দিয়ে তোমাকে আমি যদি বুঝাই, মন, এটা আমাদের সবারই মোটামুটি আছে নাকি? এখন এই মন শব্দটার ক্ষেত্রে একটু খেয়াল করো, এই শব্দটির উচ্চারণ কেমন হয়। এই শব্দটা আমরা উচ্চারণ করি এমন, মন। আমরা কিন্তু কখনো মন বলি না, আমরা কি বলি? আমার মন খারাপ বলি না, আমরা বলি আমার মন খারাপ। তার মানে এই ময়ের উচ্চারণটা ময় ওকার হয়ে গেল। তাহলে ম একটা ব্যঞ্জন বর্ণ, ন একটা ব্যঞ্জন বর্ণ, দুইটা ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণগুলো একা থাকতে পারবে না, আমরা এটাই বলছি। তো ওদেরকে আমরা হয় কোন একটা ওকার দিয়ে দিছি, যে দেখো ময়ের সাথে একটা ওকার দিয়ে দিছি, কিন্তু নয়ের সাথে তো আমরা কোনো ওকার দেই নাই। এই জন্য আমরা নয়ের সাথে একটা হর্ষ চিহ্ন দিব। এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা। এখন তুমি আবার একটু আরেকটা বর্ণ দিয়ে একটু খেয়াল করো, ধরো এটা। আচ্ছা, তুমি এরকম আরেকটা একটু খেয়াল করো, মনের পাশাপাশি তুমি বন দিয়েও যদি চিন্তা করতে চাও, এখানেও কিন্তু সেম। তুমি উচ্চারণটা কিভাবে করবা? তুমি কিন্তু বন বলবা না, তুমি বলবা হচ্ছে বন। বনে জঙ্গলে, আমরা কিন্তু বলি না বনে জঙ্গলে, বলি আমরা হয়তো বা অনেকে, কিন্তু এটা আসলে আমাদের ঠিক উচ্চারণ না। আমাদের বলার কথা ছিল বনে জঙ্গলে, বনে জঙ্গলে, আমরা বলতেছি বনে জঙ্গলে। তো এটা তো ঠিক না। এখানে ব্যাপারটা হচ্ছে আমরা এখানে কি করলাম, প্রথমটাতে ওকার দিয়ে দিলাম আর পরেরটাতে হসন্ত দিলাম। তার মানে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ব্যঞ্জন বর্ণগুলোকে কোনোভাবে খালি রাখা যাবে না, ইদার ওকার অথবা হর্ষ চিহ্ন আমরা হচ্ছে ব্যবহার করব। শব্দের শেষের ব্যঞ্জনকে কোনো অবস্থাতে আমরা কি করতে পারবো না, ফাঁকা রাখতে পারবো না। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু চলে যাই, ঐতিহ্য শব্দটির উচ্চারণ কি? আচ্ছা, এখানে আমাদেরকে একটু দেখতে হবে যে আমরা যখন উচ্চারণগুলো পড়ি, বর্ণের উচ্চারণ, তখন আমরা বিভিন্ন ধরনের ফলাও পাই। যেমন ম ফলা পাই, ব ফলা পাই। যেমন এখানে আমরা পাচ্ছি হচ্ছে জ ফলা, বা জ ফলার উচ্চারণ আমরা এখানে আসলে পাচ্ছি। আমরা এখানে একটা জফলার উচ্চারণের নিয়ম পাচ্ছি। এখন আমরা যখন জফলার উচ্চারণের নিয়ম পড়ি, তখন আমরা দেখি যে শব্দের শেষে যখন কোনো জফলা থাকে, আমরা সাধারণত এই জফলাগুলোকে উচ্চারণ করি না। তো আমরা এখানে এই জফলাটার উচ্চারণ অনুজ্জ রেখে দিচ্ছি, এবং এখানে জফলাটা যার সাথে যুক্ত ছিল তাকে আমরা জ এবং ঝতে কনভার্ট করে আমরা হচ্ছে উচ্চারণটা করছি। এবং ওই শব্দটাকে যদি তুমি একটু খেয়াল করো, ওই শব্দটাকে আমরা যখন উচ্চারণ করি, তখন আমরা কিন্তু আসলে ও যোগ হ্রস্ব ই, এটাকে উচ্চারণ করছি। যেমন আমাদের যে 11টা স্বরবর্ণ আছে, এই 11টা স্বরবর্ণের মধ্যে কিন্তু 7টা স্বরবর্ণ হচ্ছে আমাদের মৌলিক ধ্বনি, তাই না? আমরা এটাকে 7টি মৌলিক স্বরধ্বনি নামে পরিচয় দেই। এই মৌলিক স্বরধ্বনিগুলোর মধ্যে আমরা 2টা যৌগিক স্বর পাই, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ওই। ওকে আমরা উচ্চারণ করি ও যোগ হ্রস্ব উ দিয়ে। তুমি দেখো, তুমি যখন বলছো ও, ও ও যখন বলো, তখন তুমি উচ্চারণটা আসলে কিন্তু কি করো, ও যোগ হ্রস্ব উ। কিন্তু তুমি যখন এই ওই শব্দটাকে উচ্চারণ করতেছো, তখন কিন্তু তুমি আসলে ও যোগ হ্রস্ব ই উচ্চারণ করছো। তো এই কারণে আমরা ঐতিহ্যের ওই শব্দটার উচ্চারণ ভেঙে এভাবে লিখলাম, এরপরে বাকি যা কিছু আছে সবকিছু একই রকম রাখলাম, এবং জফলের উচ্চারণ শেষে থাকলে আমরা জানি আমাদের জফলের উচ্চারণগুলো কিন্তু হচ্ছে না। সো আমরা এটাকে ভেঙে আমরা হচ্ছে জ ঝতে কনভার্ট করেছি। এবং যেহেতু এই শব্দটার ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণটার নিচে আমরা হচ্ছে একটা হসন্ত দিয়েছি। এই ব্যঞ্জন বর্ণটা আমরা খালি রাখিনি, এটা শেষে আমরা হসন্ত না দিয়ে আমরা এটাকে ও কারে কনভার্ট করে দিয়েছি। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে তাহলে আপু ও ওই এরা কেন একা, এদের শেষে কেন হসন্ত নাই? তখন তোমাকে বুঝতে হবে যে ও এবং রস্বই এরা কিন্তু ব্যঞ্জন বর্ণ না, এরা স্বরবর্ণ। আর জ ঝ এরা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণকে কোনো অবস্থায় খালি রাখা যাবে না, হয়তো ওকার দিতে হবে অথবা হসন্ত দিতে হবে। এই যে আমি একটাতে যেটা বসছে সেখানে সেটা বসিয়ে আমি হচ্ছে উচ্চারণটা কমপ্লিট করে দিয়েছি। উচ্চারণ একটা ভোকাবুলারির বিষয়। উচ্চারণ আমাদেরকে যত বেশি আমরা প্র্যাকটিস করব, তত আমাদের আসলে পূর্ণতা পাবে। আমার নিজেরই যে এখনো 100% উচ্চারণ একদম প্রপার তাও না, এটা আসলে খুব কঠিন একটা ব্যাপার, দুরূহ একটা ব্যাপার। বেশ সময় নিয়ে আসলে আমাদের উচ্চারণগুলোকে শুদ্ধ করতে হয়। তো এই জন্য আমরা আসলে কনফিউজড হব না, আমি তো পারি না এরকম ধরনের চিন্তা ভাবনা রাখবো না। আমরা বেশি বেশি প্র্যাকটিস করার মধ্য দিয়ে কিন্তু আমরা হচ্ছে আমাদের এই উচ্চারণটাকে আরো সুন্দর করে তুলতে পারবো। বানান ভুলটাকে আমরা আরো কমিয়ে আনতে পারবো। কিভাবে? প্র্যাকটিসের মধ্য দিয়ে। এটা কাইন্ড অফ ম্যাথের মতো, তুমি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করো তো তোমার কাছে ম্যাথ তত সহজ লাগার কথা। ঠিক একই রকম এই উচ্চারণের ব্যাপারটাও কিন্তু তাই। আচ্ছা, এরপর ব্যঞ্জন শব্দটির উচ্চারণ কি? ব্যঞ্জন শব্দটির উচ্চারণ হচ্ছে এইটা, ব্যঞ্জন। তুমি একটু খেয়াল করো, প্রথম যে অপশনটা দেওয়া আছে তোমাকে, এখানে লেখা আছে ব্যঞ্জন। ব্যঞ্জন, আমরা কি ব্যঞ্জন ধ্বনি বলি? না,
আমরা কি ব্যঞ্জন বলি নাকি ব্যঞ্জন বলি? দেখো তো একটু উচ্চারণটা দুইটা কানে শুনো তো। ব্যঞ্জন, ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা জটাকে কিন্তু আসলে এখানে ওতে কনভার্ট করে নিয়ে আসি। সো আমরা কিন্তু এটাই অ্যান্সার নিব। এবং এই দেখো দন্তন্য গুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ হওয়ার কারণে আমরা কিন্তু ওদেরকে একা রাখছি না, ওদের সাথে একটা একটা করে হসন্ত দিয়ে দিয়েছি। আর ওদেরকে যদি তুমি ওকার দাও তাহলে তো তোমার উচ্চারণ পরিবর্তন হয়ে যাবে, তুমি তো উচ্চারণ পরিবর্তন করতে পারবা না। অদ্বিতীয় শব্দটির উচ্চারণ কোনটি? আচ্ছা, অদ্বিতীয় এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বফলা, জফলা, বফলা, মফলা, রফলা, এই যে বিভিন্ন ধরনের ফলাগুলো আছে, এই ফলাগুলোর নিয়মের ক্ষেত্রে আমরা মোটামুটি জানি যে এই ফলাগুলো উচ্চারণ কখনো হয় কখনো হয় না, কখনো এরা দ্বিত্ব করে দেয় যার সাথে বসেছে তাকে, এরকম কিছু ব্যাপার কিন্তু আমরা এখানে দেখতে পাই। তো শব্দের মাঝে যে বফলাটা আছে এই বফলাটা কিন্তু অনুচ্চারিত থেকে যাবে, অর্থাৎ এর কোনো উচ্চারণ হবে না। তুমি দেখো, তুমি কিন্তু অদ্বিতীয় বলো না, অদ্বিতীয় বলো না, তুমি কি বলো? অদ্বিতীয়, এক অদ্বিতীয়, এক অদ্বিতীয়, এরকম করে আমরা বলি, তাই না? তাহলে এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে বফলার উচ্চারণটা থাকবে না। এখানে কোনো অপশনই আমাকে বফলার উচ্চারণ দেয় নাই। জাস্ট আমরা খেয়াল করবো যে এখানে এই বফলাটা যার সাথে ছিল তাকে দ্বিত্ব করে দিবে। তাহলে আমরা এখন খুঁজি যে কাকে কাকে দ্বিত্ব করে দিছে। এখানে দ্বিত্ব করে নাই, এখানে দ্বিত্ব করে নাই, তাহলে এই দুইটা বাদ। তাহলে দ্বিত্ব করছে হচ্ছে এখানে আর এখানে, তাহলে এই দুইটার যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে, যে হয় খ অথবা ঘ। এবার দেখো খ আর গয়ের মধ্যে কোনটা হওয়ার চান্স আরেকটু বেশি। দেখো এখানে একটাতে দীর্ঘ ইকার দিয়ে দিছে। আমরা কি জানি উচ্চারণের সময় কখনো দীর্ঘ ই, দীর্ঘ উ এগুলো হয় না, হ্রস্ব ই এবং দীর্ঘ ই। তুমি একটু উচ্চারণ করে দেখো, এই দুইটার বানান আলাদা কিন্তু উচ্চারণ কিন্তু সেম। আমি যখন তোমাকে বলবো ঈদ মোবারক, ঈদে আমার বাসায় আইসো, তখন আমি হ্রস্ব ই দিয়ে ঈদ বলছি নাকি দীর্ঘ ই দিয়ে ঈদ বলছি তুমি কিন্তু বুঝতেছো না। যখন লিখবো তখন বুঝবা, কিন্তু উচ্চারণ কি? সেম। হ্রস্ব উ, দীর্ঘ উ দুইটার উচ্চারণ কি? সেম। দুইটার উচ্চারণ সেম হওয়ার কারণে আমরা এখানে কি করি? আমরা এখানে এটাকে উচ্চারণে নেই, এটাকে উচ্চারণে নেই। আমরা কখনো উচ্চারণ লেখার সময় দীর্ঘ উ, দীর্ঘ ই এগুলোকে উচ্চারণে লিখি না। তাহলে এখানে যেটা করছে, এই যে দীর্ঘ ইটাকে যে উচ্চারণে দিল, এটাই হচ্ছে আমাদের ভুল। এই দীর্ঘ ই তো কখনো কি হতে পারবে না, দীর্ঘ ই কখনোই আমাদের উচ্চারণে বসতে পারবে না। তার মানে এটা অবশ্যই আমাদের ভুল, কারণ এখানে একটা দীর্ঘ ই আছে। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ, অদ্বিতীয়। তারপরে দেখো কি বলা হচ্ছে, জয়ধ্বনি শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? এখানেও একটা বফলা আছে এবং শব্দের মাঝে, তো বফলাটা তো উচ্চারিত হবে না কিন্তু ও ডাবল করে দিবে। সো আমরা এখানে একটাতেই দেখতে পারতেছি ডাবল, এখানেও আমরা দেখতে পারতেছি যে ও যার সাথে ছিল তাকে ডাবল করে দিছে। তার মানে এই দুটো অপশন আমাদের অটোমেটিক্যালি বাদ যাচ্ছে আগেই। এখন এই দুটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। দুইটাতেই হসন্তের ব্যবহার ঠিকঠাক মতো আছে, খেয়াল করলে দেখবা। তো বলা হচ্ছে জয়ধ্বনি, তুমি দেখো তো তুমি কি জয়ধ্বনি বলো নাকি জয়ধ্বনি বলো? জয়ধ্বনি নাকি জয়ধ্বনি? তুমি দেখো আমরা কিন্তু এই যে ধটা আছে আমাদের, সেই ধটাকে কিন্তু ধয়ের সাথে, যে ধ তো একটা ব্যঞ্জন বর্ণ, ধ তুমি যখন উচ্চারণ করছো এই ধটার সাথে কি আছে? অ। এই অটাকে কিন্তু তুমি অ রাখতেছো না, অধ্যাপকের মতো করে ফেলতেছো। এই অটাকে তুমি কি করে ফেলতেছো? ও এর মতো উচ্চারণ করে ফেলতেছো, সংবৃত উচ্চারণ করে ফেলতেছো। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের খ, জয়ধ্বনি। এই যে দেখো এখানে একটা ও আছে ধয়ের সাথে। আচ্ছা, এরপর ও এর সঠিক উচ্চারণ কোনটি? ও এর সঠিক উচ্চারণ হচ্ছে ক, উ অ। দেখো আমরা এটাকে উচ্চারণ করি কি? উ অ। ও বা এখানে যে অপশনগুলো আছে এগুলো কোনোটাই কিন্তু আমরা উচ্চারণ করি না। তোমার কনফিউশন লাগতে পারে এটার সাথে, আমরা উম বলি অনেকে, কিন্তু এটা ভুল। আমরা বলবো এখন থেকে উ অ, উ ম বলবো না। উজ্জ শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি? হয় জফলা আছে, আমরা জানি যে জফলাটা কি হবে? উচ্চারিত হবে না। আর এটার সাথে আমরা যে ঝটা দিয়ে আমরা হচ্ছে উজ্জ, আমরা কি বলি? উজ্জ রাখছি। উজ্জ রাখছে মানে কি? যে আমি শব্দটাকে উচ্চারণ করলাম না। এই ধরনের উচ্চারণগুলোকে আমরা বলি না উজ্জ রাখা। এটা উজ্জ আছে মানে কি? আসলে আছে কিন্তু দেখা যাচ্ছে না। তো এই উচ্চারণটা আমরা আসলে মূলত বলি উজ্জ, উজ্জ, উজ্জ। এটাই আমরা করছি ব্যঞ্জন বর্ণটার সাথে হসন্ত এবং পরের ব্যঞ্জন বর্ণটাকে ও দিয়ে কনভার্ট করে দেওয়ার কাজটা। আচ্ছা, এরপর বিউপির একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, বলা হচ্ছে এ ধ্বনির উচ্চারণে কোন নিয়মটি সঠিক নয়? আচ্ছা, এ ধ্বনির উচ্চারণে কোন নিয়মটি সঠিক নয়?
এ ধ্বনির একাক্ষর সর্বনাম পদে সংবৃত, এটা সঠিক। পদের অন্তে বিবৃত, এটা ভুল। ই বা উকারের আগে সংবৃত, ভুল। সঠিক নয়, সরি, ঠিক। দুই অক্ষর বিশিষ্ট পদে বিবৃত, পদের অন্তে সংবৃত। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশনের মধ্যে অনেক সিমিলারিটি আছে। একটা হচ্ছে পদের অন্তে বিবৃত বলা হচ্ছে, পদের অন্তে সংবৃত বলা হচ্ছে। এই দুইটা যেহেতু কাছাকাছি, তাহলে আসো আমরা একটু এই দুইটা নিয়ে একটু খেয়াল করি যে শব্দের শেষে যখন এ ধ্বনিটা থাকবে সেটা আসলে কিরকম হবে, বিবৃত হবে নাকি সংবৃত হবে। এটা যদি আমরা একটু বের করতে পারি তাহলে এখানে কোন নিয়মটা সঠিক নয় সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তো আসো আমরা একটু শব্দের শেষে এ আছে এমন কোন একটা শব্দ চিন্তা করি। তো শব্দের শেষে এ আছে এমন কোন একটা শব্দ কি হতে পারে? যেমন ধরো পথে। এখন এই পথে, এই শব্দটাকে তুমি একটু দেখো তো, এখানে কি আছে? ফার্স্ট আছে প, তারপরে আছে থ, তারপর হচ্ছে একার, তাই না? তো একারটা কখন উচ্চারিত হচ্ছে? পথে। এ সবার শেষে এটা উচ্চারণ হচ্ছে। তার মানে ওরা যেটা বলছে পদের শেষে, এই যে পদের শেষে, তাহলে আমি পদের শেষে আলা একটা শব্দ পাইছি। হ্যাঁ পাইছি, সেটা হচ্ছে পথে। এখন আমি পথে শব্দটাকে যখন উচ্চারণ করতেছি আমি জানি যে এ ধ্বনির উচ্চারণ দুই রকম হয়। একটা হচ্ছে এ এর মতো, আরেকটা হচ্ছে এর মতো। হ্যাঁ, যেমন ধরো আমরা তেলা পোকা এক আর একটি, এই যে এটা দেখি একটি আর এটা হচ্ছে এক। এখানে তুমি একের উচ্চারণ কিরকম করে করবা? একের উচ্চারণ তুমি করবা হচ্ছে এর মতো, এক। কিন্তু একটি শব্দটাকে তুমি কিভাবে উচ্চারণ করবা? এর মতো উচ্চারণ করবা। তার মানে এ ধ্বনির আমরা দুই রকমের উচ্চারণ দেখতে পারতেছি, একটা হচ্ছে এর মতো আর একটা হচ্ছে এর মতো। এখন এই এ ধ্বনিটা যখন শব্দের শেষে আসে তখন আমরা এই শব্দটার যদি উচ্চারণ করি তাহলে শব্দটার উচ্চারণ অ্যাজ ইট ইজই থাকে, এটা কিন্তু পরিবর্তন হয় না। আমরা কিন্তু প এই এটাকে থে, এটাকে এর মতো উচ্চারণ করি না, এটা এর মতোই আছে, এর কোনো পরিবর্তন হয় নাই। তার মানে সঠিক নয় হচ্ছে পদের অন্তে বিবৃত। পদের অন্তে এ ধ্বনিটা কি থাকে? সংবৃত থাকে, অর্থাৎ এ ধ্বনিটা এর মতোই থাকে, এ ধ্বনি এর মতোই থাকে। এরকম আরো যত ধরনের উদাহরণ তুমি দেখো, তুমি মাঠে ঘাটে পথে খাটে এরকম যত ধরনের এ ধ্বনির উচ্চারণই দেখবা যে সব সময় পদের শেষে কি হয়? এ ধ্বনিটা সংবৃত থাকে, অর্থাৎ এ ধ্বনিটা এর মতো উচ্চারণ হয়। আর এ হচ্ছে বিবৃত, অর্থাৎ তুমি এ ধ্বনির উচ্চারণটাকে বিকৃত করে উচ্চারণ করলা। ওকে, আমরা পরের প্রশ্নটাতে একটু চলে যাই। অভিপ্রেত শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? অভিপ্রেত, আমরা অটাকে অ রাখি না, ওতে কনভার্ট করি। ওতে কনভার্ট করা শব্দ আমরা পাচ্ছি তিনটা, খ গ ঘ। তো অভিপ্রেত, আমরা অভিপ্রেত বলি না, আমরা বলি হচ্ছে অভিপ্রেত। অভিপ্রেত কেন অভিপ্রেত বলি? কারণ প এর সাথে কিন্তু একটা র ফলা যুক্ত আছে। এই যে র ফলাটা নিজে উচ্চারিত হবে না, ও যে যুক্ত ছিল ও কি করবে? দ্বিত্ব করে দিবে না। দেখো এখানে অন্য কোনোটাতেই কিন্তু দ্বিত্ব করে দেওয়া হয় নাই। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অভিপ্রেত। অ্যান্সার হচ্ছে ডি। রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, মগজ শব্দের উচ্চারণ কি? মগজ, 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 মগজ। আচ্ছা দেখো, মগজ আমরা এই যে কাকতাড়ুয়া যখন পড়ছিলাম ছোটবেলায়, বুধার একটা ফেমাস ডায়লগ ছিল না, লোহার টুপি মানুষের মগজ খায়? ওটা দিয়ে একটু মনে করে দেখো কোন শব্দটা আমরা আসলে উচ্চারণ করি। আমরা আসলে উচ্চারণ করি মগজ। আমরা কিন্তু মগজ বলি না, মাথার মগজ না, আমরা বলি মগজ। মগজ, এটা হচ্ছে আমাদের সঠিক উচ্চারণ। যে শব্দের আদিতে অধ্বনি আছে, ম, অ আছে, ম এর সাথে একটা কি আছে? অ। গ এর সাথেও একটা অ আছে, সেটা পরের বিষয়। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে গ। এই জন্য আমরা এই মটাকে ম রেখে পরের গটাকে ওকার করে দিয়ে আমরা এই উচ্চারণটা করছি হচ্ছে মগজ। মগজ আমরা বলছি না। ওকে, আমরা তার পরের প্রশ্নটা একটু চলে যাই। আহ্বান শব্দের প্রমিত উচ্চারণ, আহ্বান শব্দটার প্রমিত উচ্চারণ হচ্ছে এটা, ঘ, আহ্বান। আচ্ছা, কেন এই আহ্বান শব্দটার উচ্চারণ ঘ, আহ্বান, সেটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যখন আমরা কোথাও এরকম যুক্ত হ ব দেখব, হব কি যুক্ত যখন আমরা দেখব, তখন আমরা এই হবয়ের বানানটা যখন হব থাকবে, যেমন দেখো আহ্বান, এখানে বানানে কি ছিল? হ এবং ব যুক্ত বর্ণ হিসেবে ছিল। এরকম যখন আমরা যুক্ত বর্ণ হিসেবে হ এবং ব কে পাবো, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা ওই শব্দগুলোর উচ্চারণ দুই ভাবে করব। এক হচ্ছে আমরা ওদেরকে
ও ভ লিখবো অথবা উ ভ লিখবো। আমরা হচ্ছে ও ভ লিখবো অথবা কি লিখবো উ ভ লিখবো। তার মানে হব থাকলেই, যুক্তভাবে হব থাকলেই এটার উচ্চারণ আমরা দুই ভাবে লিখতে পারি। এখন আহ্বান কিন্তু আমরা বলি না, আহ্বান যে শব্দটা আছে যেটাকে আমরা ভুল উচ্চারণ করি, এটার উচ্চারণটা মূলত আহ্বান। আমরা এখানে আসলে ও ভ লিখছি। এরকম উ ভ লেখাও কিন্তু আমরা পেয়ে থাকি। যেমন ধরো জিহ্বা, এখানেও কিন্তু একটা হয় ব আছে। তো এটার উচ্চারণটা আমরা আসলে কিরকম ভাবে করি? এটার উচ্চারণটা আমরা করি হচ্ছে জিউ ভা, এরকম করে হচ্ছে আমরা এটার উচ্চারণটা করে থাকি। তারপর ধরো আহ্বায়ক, এখানেও কিন্তু আমরা ও ভ দেই, আও ভায়ক, আও ভায়ক। ওকে, স্মরণ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? আমরা যদি স্মরণ শব্দের শুদ্ধ উচ্চারণটা দেখতে চাই তখন আমাদেরকে মনে রাখতে হবে যে শব্দের প্রথমে যদি কখনো ম ফলা থাকে, এটা ম ফলা থেকে আসা একটা প্রশ্ন, শব্দের প্রথমে আছে, শব্দের শুরুতে শব্দের শুরুতে আমাদের এই ম ফলাটা আছে। তো এই শব্দের শুরুতে যখন ম ফলা থাকে তখন আমরা সেই ম ফলাটাকে উচ্চারণ করি না। তাহলে শব্দের শুরুতে ম ফলা থাকলে কি হয় না? শব্দের শুরুর ওই ম ফলাটা উচ্চারণ হয় না। তো ও যখন উচ্চারণ হবে না তখন ও আসলে কি করবে? বাকিরা তো ঠিক থাকবে। তো এই দন্ত সময়ের জায়গায় আমি তালব্য স দিলাম এবং যুক্ত ম থাকার কারণে আমরা এটাকে একটু নাসিক্য করে চন্দ্রবিন্দু দিচ্ছি এবং র এর সাথে একটা অ যুক্ত আছে। এই অটা অ এর মতো উচ্চারণ না হয়ে ও এর মতো উচ্চারণ হচ্ছে। তুমি খেয়াল করো, তুমি কখনো বলো না স্মরণ, তুমি বলো স্মরণ, স্মরণ করলাম, শ্রদ্ধা ভরে স্মরণ করলাম, স্মরণ, স্মরণ বলি না আমরা। ঠিক আছে? তাহলে এটাই করলাম এবং আমরা শেষে একটা হসন্ত কেন দিছি? কারণ আমরা বারবার একটা কথা বলতেছি, আমরা ব্যঞ্জন ধ্বনিকে কখনো ফাঁকা রাখতে পারি না। আমরা ব্যঞ্জন ধ্বনিগুলোতে হয়তো ওকার ব্যবহার করি শেষে, অথবা একটা হসন্ত দিয়ে আমরা হচ্ছে ব্যঞ্জন ধ্বনিটাকে শেষ করি। সো আমরা এখানে একটা হসন্ত দিচ্ছি। অ্যান্সার হচ্ছে আমাদের বি। আচ্ছা, আর এরপরে আমরা যদি একটু চলে যাই, ব্রাহ্ম শব্দটির উচ্চারণ কোনটি? ব্রাহ্ম শব্দটির উচ্চারণ কি আমরা আসলে কি করি? তোমরা অনেকগুলো শব্দ এরকম তোমরা শুনে থাকবা, ব্রাহ্ম, ব্রাহ্মণ, ব্রহ্মা, ব্রহ্মাণ্ড, এরকম কিছু শব্দ কিন্তু আমরা মোটামুটি সবাই শুনে আসছি। এখন এই যে শব্দগুলো, এই শব্দগুলোর উচ্চারণ মূলত ম হ এর মতো হয়ে থাকে আমাদের কাছে, তাই না? ম হ, দেখো ব্রাহ্ম এই শব্দটাকে আমরা উচ্চারণ করতেছি কিন্তু ম এবং হ এর মতো। তার মানে এখানে যে যুক্ত বর্ণটা আছে, এই যে যুক্ত বর্ণটা, এই যুক্ত বর্ণটা আমরা যদি ভাঙি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে হ যোগ ম। আমরা এখানে পাচ্ছি হচ্ছে হ যোগ ম, এটা পাচ্ছি আমরা, এই দুটো বর্ণ আমরা পাচ্ছি এখানে, হ যোগ ম, এই দুটো ব্যঞ্জন বর্ণ আমরা এখানে পাচ্ছি। দেখো একটা হচ্ছে ক্ষীয়, ক্ষীয়তে কিন্তু আমরা মাত্রাটাকে, এই দাগটাকে টেনে নিচে নামাই, আর এটা কিন্তু ক্ষীয় না, এটা কিন্তু হ যোগ ম এর যে যুক্ত বর্ণটা সেটা। আচ্ছা, তো এই হ যোগ ম এর যে যুক্ত বর্ণগুলো আমরা পাবো, সেগুলার যখন আমরা উচ্চারণ করব তখন আমরা দুইটা জিনিস খেয়াল করব। একটা হচ্ছে আমাদেরকে কি ইংরেজিতে এম এইচ ও অথবা এম এইচ আ এরকম দেওয়া আছে কিনা, এম এইচ এ, এম এইচ ও অথবা এম এইচ এ এটা দেওয়া আছে কিনা। যদি দেওয়া না থাকে তাহলে আমাদের জন্য তো ইজি, আমরা দেখব যে কোনটাতে হ ম আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে থার্ড অপশনটা ব্রাহ্ম, এখানেই আমাদের ম যোগ হটা যুক্ত আছে। সো আমরা এটাই অ্যান্সার নিচ্ছি। কিন্তু যদি তোমরা এরকম দেখো যে তোমাদেরকে ইংরেজিতে এই যে এম এইচ ও এবং এম এইচ এ দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি উচ্চারণটা কিভাবে আসলে করবা, বা এম এইচ ও এম এইচ এটা আসলে কিভাবে কাজ করে সেটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো এই যে ব্রহ্ম শব্দটা, এই ব্রহ্ম শব্দটার মূল উচ্চারণ যদি তোমাকে এখন লিখতে বলা হয় তাহলে তুমি যেটা করবা, এই যে ফার্স্টে ব্র এর রফলাটার উচ্চারণ করো। ব এর রফলাটার উচ্চারণ কি হবে? ব্র। আমরা তো ব্র বলি না, আমরা কি বলি? ব্রহ্ম বলি, আমরা বলি হচ্ছে ব্রহ্ম। তাহলে ব্র লিখলাম, এরপরে ম ছিল, এই মটাকেও লিখলাম। এখন এখানে শেষে যে হমটা যুক্ত ছিল, এই হমটা যুক্ত থাকার কারণে আমরা এখানে একটা কি লিখবো? এম এইচ ও। তাহলে এম এইচ এ কখন হবে? এম এইচ এর একটা অ্যান্সার আমরা একটু দেখি। এবার দেখো ব্রহ্মা শব্দটাকে যদি আমি উচ্চারণ করি
তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যখন আমার আকার থাকবে তখন আমি এ দিচ্ছি, যখন আমার আকার থাকতেছে না তখন আমি ও দিচ্ছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো যদি তোমাদের ইংরেজি উচ্চারণের মতো করে না থাকে, অপশনে যদি এমএইচ ও এমএইচ এ না থাকে, কারণ আমরা আসলে যখন ব্রাহ্ম লিখি তখন আমরা এটার পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ উচ্চারণটা পাই না। পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ উচ্চারণ পাওয়ার জন্য আমরা এই হ মটাকে ভেঙে ইংরেজিতে এমএইচ ও অথবা এমএইচ এর মতো করে উচ্চারণ করি। যেমন তোমরা হৃৎপিণ্ড, তারপরে হচ্ছে আহ্লাদ, এই যে হয় ল, তারপরে হচ্ছে হয় রি, এই শব্দগুলোর উচ্চারণের ক্ষেত্রেও দেখবা তোমাদেরকে অনেক সময় এরকম ইংরেজিতে উচ্চারণটা দেওয়া আছে। হয় ল এর ক্ষেত্রে তোমাকে হয়তো বা এল এইচ এ দেওয়া থাকতেছে, হয় রি এর ক্ষেত্রে তোমাকে হয়তো বা আর এইচ এরকম দেওয়া থাকতেছে, হয় নয়ের ক্ষেত্রে তোমাকে হচ্ছে এন এইচ ও এরকম দেওয়া থাকতেছে। কেন এই ঘটনাগুলো কেন হয়? সেটা হচ্ছে হয়ের সাথে যখন ম ন হ হয়ের সাথে যখন ম ন ল এবং রি এই কার্ডগুলো থাকে, ওদেরকে যদি তুমি হয়ের সাথে জাস্ট হয়ের সাথে ম আছে, তুমি হয়ের সাথে ম লিখলা, তাহলে যে উচ্চারণটা তুমি পাচ্ছ ওটা অ্যাকচুয়াল উচ্চারণের মতো হয় না। এর মধ্যে কিছুটা পরিবর্তন থাকে বিধায় এদেরকে আমরা বাংলা দিয়ে সবসময় প্রকাশ করতে পারি না। আমরা এই ইংরেজি বর্ণগুলোর হচ্ছে সহযোগিতা নেই। সো এখানে যেহেতু তোমাকে ইংরেজি বর্ণের সহযোগিতা নেওয়া হয় নাই, তুমি সহজে এটার অ্যান্সার সি বলে দিয়ে তুমি বসে থাকতে পারছো। কিন্তু যদি তোমাকে ইংরেজিটা দেওয়া হয় তাহলে তুমি আসলে কিভাবে ইংরেজিটা করতে পারো সেটা কিন্তু আমরা বলেছি। তো রি এর ক্ষেত্রেও এরকম আমরা আর এইচ ব্যবহার করে থাকি, আর এইচ এ ব্যবহার করে থাকি যদি আকার যুক্ত হয়, এরকম করে আমরা আসলে এই বর্ণগুলোকে, হয়ের সাথে যুক্ত বর্ণগুলোকে আমরা আসলে কাউন্ট করি বা উচ্চারণ লিখি। আচ্ছা, এর পরেরটা একটু খেয়াল করি, উদ্বুদ্ধ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? আমরা কিন্তু উদ্বুদ্ধতে এখানে যে ব ফলাটা আছে সেটাকে কিন্তু উচ্চারণ করি উদ্বুদ্ধ, উদ্বুদ্ধ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক। দেখো এখানে প্রত্যেকটাতে কি দেওয়া আছে? প্রত্যেকটাতে দীর্ঘ উকার দেওয়া আছে। আমরা কিন্তু বারবার বলতেছি যখন আমরা উচ্চারণ করব, উচ্চারণের ক্ষেত্রে বানানের ক্ষেত্রে দীর্ঘ ই দীর্ঘ উ এগুলো আসতে পারে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কিন্তু কখনো আমরা দীর্ঘ ই দীর্ঘ উ এগুলো লিখবো না। কেন লিখবো না? কারণ হ্রস্বর যে উচ্চারণ, দীর্ঘ উরও সেই উচ্চারণ। এই কারণে আমরা উচ্চারণ করার সময় আমরা সমস্ত দীর্ঘগুলোকে, দীর্ঘ ই দীর্ঘগুলোকে আমরা অ্যাভয়েড করি, বাদ দিয়ে দিই। বানানে লিখি কিন্তু উচ্চারণে সবসময় হ্রস্ব ইকার লিখি। আচ্ছা, এরপর নিঃশঙ্ক শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? নিঃশঙ্ক শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে এটা। এখানে আমরা এই বিসর্গটার জন্য আমরা এটাকে দ্বিত্ব করে দিচ্ছি এবং উময়ে ক ছিল, এটাকে আমরা এভাবে ভেঙে হচ্ছে লিখে দিচ্ছি। আর দন্তস্ব হবে না। তোমরা মনে রাখবা যে উচ্চারণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তালব্যস্য হয়, দু একটা এক্সেপশনাল বাদে দন্তস্ব হয় না। আর মূর্ধন্য স তো হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ মূর্ধন্য স এর কাজটা তালব্যস্য আমাদেরকে করে দিচ্ছে। মূর্ধন্য স এর যে উচ্চারণ, তালব্য এর যে উচ্চারণ, দুটো উচ্চারণ কিন্তু সেম, ইংরেজি এস এইচ এর মতো, তুমি করে খেয়াল করে দেখো। তো এই জন্য উচ্চারণের ক্ষেত্রে সবসময় মনে রাখবা আমাদের তিনটা স তো আছে, কিন্তু মূর্ধন্য সটা একেবারে অকেজ, কোনো কাজেই লাগে না। 80-90% উচ্চারণ আমরা তালব্য স দিয়ে করি। আর কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো সময় আমাদেরকে দন্ত সটা ব্যবহার করতে হয়, ওটা অন্য বিষয়। আচ্ছা, এরপর আমরা একটু খেয়াল করি আমাদের যে পরের প্রশ্নটা আছে সেটা কি? মফলা যুক্ত কোন ব্যঞ্জন বর্ণগুলোর দ্বিত্ব উচ্চারণ হয় না? আচ্ছা, আমরা যখন এই মফলা বফলা এগুলো যখন আমরা মোটামুটি পড়ি, তখন আমরা দেখি যে আমাদের এই মফলা কখনো কখনো উচ্চারণ হচ্ছে, কখনো কখনো উচ্চারণ হচ্ছে না। আবার কখনো কখনো এরা নিজেরা তো উচ্চারণ হচ্ছে না, কিন্তু ওরা একটা দ্বিত্ব করে দেওয়ার একটা ঘটনা ঘটাচ্ছে। অর্থাৎ ওরা ওরা নিজেরা উচ্চারিত হবে না, কিন্তু ওরা অন্য একজনের সাথে যখন থাকবে তখন ওরা কি করবে? ওই বর্ণটাকে দ্বিত্ব করে দিয়ে যাবে। কিন্তু তুমি যদি খেয়াল করো যে আমাদের যে গ বর্ণটা আছে, সেই গ এর সাথে যখন কোনো ব্যঞ্জন বর্ণ যুক্ত থাকে তখন এদের দ্বিত্ব উচ্চারণ হয় না। কিভাবে বুঝবা যে দ্বিত্ব উচ্চারণ হয় না? যেমন তোমরা সবাই বাগ্মী এই শব্দটা শুনেছো না? যারা অনেক ভালো কথা বলতে পারে, কথা বলায় যারা দক্ষ, পটু, তারপর যুগ্ম, আমরা প্রায় শুনি যুগ্ম আহ্বায়ক, তারপর হচ্ছে যে যুগ্ম সচিব, এই শব্দগুলো আমরা শুনি, তাই না? এখন এই শব্দগুলোর উচ্চারণ তুমি একটু খেয়াল করো তো। ধরো যুগ্মই লিখলাম, হ্যাঁ, এই শব্দটার উচ্চারণ কি হবে বলো তো? প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা অন্তস্থ জ আছে। আমরা জানি যে বর্গীয় জয়ের যে উচ্চারণ, অন্তস্থ জয়েরও সেই উচ্চারণ, দুইটার বানান আলাদা।
তুমি জাহাজ লেখার সময় বর্গীয় জ লিখবা, আবার যানবাহন লেখার সময় অন্তঃস্থ জ লিখবা, বানান আলাদা। কিন্তু যানবাহন আর জাহাজ দুইটা সাউন্ড কি, জয়ের দুইটা সাউন্ডই কিন্তু তোমার কাছে সেম। তার মানে এরা দুজন বর্ণ আলাদা হলেও এদের উচ্চারণ কি, সেম। তো যেহেতু ওদের উচ্চারণ সেম, আমরা উচ্চারণের সময় অন্তঃস্থ জটা রাখি না, আমরা উচ্চারণের সময় সবসময় বর্গীয় জটাকে রাখি। তো আমি এখানে বর্গীয় জ লিখলাম। ওকে, বর্গীয় জয় রস্যকার ছিল, আমি বর্গীয় জয় রস্যকারটা লিখলাম। এখন এই গয়ের সাথে যে মটা আছে, সেই গয়ের সাথে মটাকে আমরা কিভাবে ভাঙি, আমরা এইভাবে করে হচ্ছে ভেঙে দেই, যুগ মো। আমরা জাস্ট গ আর মটাকে আলাদা করে লিখলাম। এখানে কিন্তু কোনো নতুন কিছু এনে বা গ কে ডাবল করা, ম কে ডাবল করা বা অন্য কোনো কিছু এনে ডাবল করা হয় নাই। জাস্ট আমরা এই যুক্ত মটাকে ভেঙে আলাদা করে দিছি। ঠিক একই রকম বাগ্মীর ক্ষেত্রেও তুমি যখন বাগ্মীর উচ্চারণ লিখবা, তুমি কিভাবে লিখবা দেখো, এটাকে তুমি ভেঙে এইভাবে লিখে দিচ্ছ, তুমি কিন্তু এখানে কোনো দ্বিত্ব উচ্চারণ করছো না। সো আমাদের যে প্রশ্নটা ছিল মফলাযুক্ত কোন ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয় না, আমরা দেখতে পাচ্ছি গ এর কোনো দ্বিত্ব উচ্চারণ হয় না। এবং তুমি যদি একটু ঘাটাঘাটি করে উদাহরণগুলো দেখো, তাহলে তুমি দেখবা যে ও এর সাথেও যুক্ত উচ্চারণ, দ্বিত্ব উচ্চারণ হয় না, ট এর সাথেও কিন্তু আমাদের দ্বিত্ব উচ্চারণগুলো হয় না। বাকি প্রত্যেকটারই কোনোটা না কোনোটার সাথে কিন্তু আমাদের ম এর দ্বিত্ব উচ্চারণ হয়। সো আমরা ওগুলোকে অ্যান্সার নিতে পারছি না। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি আমাদের পরবর্তী প্রশ্নটা, তমিশ্রা শব্দের যথাযথ উচ্চারণ কোনটি? এই শব্দটা আমাদের কাছে বেশ মোটামুটি পরিচিত একটা শব্দ। এই শব্দটার উচ্চারণ যখন আমরা করি, তখন আমরা উচ্চারণটা আসলে কিরকম করে করি, ত। এই ত এর শুরুতে একটা কি আছে, অ। তার মানে শব্দের আদিতে যদি অধ্বনি থাকে এবং এর পরে যদি রস্বই, রস্য উ এগুলো থাকে, তাহলে কিন্তু আমরা এই অধ্বনিগুলোকে অ এর মতো উচ্চারণ না করে ও এর মতো উচ্চারণ করি। সো আমাদের অ্যান্সার কিন্তু খুবই সহজ, অ্যান্সার হচ্ছে আমাদের ঘ, তমিশ্রা। আর উপরেরটা যদি একটু খেয়াল করো, উপরেরটা কিন্তু উচ্চারণ মিলল না, ওরা ওরা কি উচ্চারণ করছে, তমিশ্রা। এখানে যে একটা দন্তস্বয়ের পরে যে একটা রফলা ছিল, এটার কারণে যে দন্তস্বটা দ্বিত্ব হবে, সেই ঘটনাটা কিন্তু সি অপশনে ঘটে নাই। সো আমরা সিটাকে নিতে পারতেছি না, আমাদের অ্যান্সার হচ্ছে ডি। কোনটিতে বফলার উচ্চারণ বহাল রয়েছে? বহাল রয়েছে মানে বফলাটা উচ্চারিত হয়েছে। দেখো আমরা যখন বলি বিধ্বস্ত, বিধ্বস্ত, আমরা কিন্তু এখানে বফলা বলছি না, আমরা দ ধ বলছি। তারপর দেখো সত্য, আমরা বলি না যে সত্য ত্যাগ করে ওকে দিয়ে দিলাম, আমার যা কিছু আছে তুমি নিয়ে চলে যাও, সেখানে আমরা কিন্তু ব উচ্চারণ করি না, আমরা কি বলি, সত্য, কোনো বয়ের এক্সিস্টেন্স নাই। দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস, হ্যাঁ, দ্বন্দ্ব লাগছে, ঝগড়া লাগছে, এই যে বলো, এখানে কি কোথাও বয়ের উচ্চারণ হচ্ছে, দেখো দ্বন্দ্ব, দ ন দ, এটা উচ্চারণ হচ্ছে, ব কিন্তু কোথাও আসতেছে না। কিন্তু তুমি অপশন বি চিন্তা করো, আমরা কিন্তু উদ্বেগ বলি না, এই শব্দটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে উদ্বেগ, যে আমি বর্তমান পরিস্থিতি দেখে খুবই উদ্বেগ প্রকাশ করছি, বা আমি উদ্বেগ প্রকাশ পাচ্ছি, আমার উদ্বেগ হচ্ছে, তার মানে আমরা এখানে উদ্বেগ বলছি, উচ্চারণটা আসলে আমরা এরকম করে করছি, উদ তারপর হচ্ছে বেগ। এখন এই বফলার উচ্চারণটা কি হচ্ছে, বহাল থাকছে। কেন বহাল থাকছে, এই প্রশ্নটা এখন তোমাদের মধ্যে আসতে পারে যে আপু বিধ্বস্ত, সত্য, দ্বন্দ্ব কোনোটাতেই তো হচ্ছে বফলার উচ্চারণ বহাল নাই, তাহলে এখানে কেন বফলার উচ্চারণ বহাল আছে? সেক্ষেত্রে আমাদেরকে একটু পেছনের দিকে যাইতে হবে। একটু পেছনের দিকের কথা বলতে আমরা যদি একটু মনে করি যে আমাদের বাংলায় একটা উপসর্গ ছিল, এটা হচ্ছে উত উপসর্গ, যেটাকে আমরা উত না বলে এটাও বলতে পারি, উদও বলতে পারি। এই উপসর্গটার কথা নিশ্চয়ই আমাদের মনে আছে। এই উত উপসর্গযুক্ত যখন কোনো শব্দ থাকে, কোনো শব্দের সাথে, মানে এই যে দেখো বেগ একটা শব্দ, বেগ শব্দটার সাথে উদ উপসর্গটা যুক্ত হয়েই তো উদ্বেগ গঠিত হয়েছে, চিন্তা প্রকাশ পাচ্ছে, দুশ্চিন্তা প্রকাশ পাচ্ছে, তার মানে এটা উদ উপসর্গ যোগে গঠিত। যখন উদ উপসর্গযুক্ত কোনো শব্দ এখানে দ এর সঙ্গে যে বফলাটা যুক্ত আছে, সেই বফলাটার আমরা কি করি, উচ্চারণ অক্ষত রাখি। তাহলে আমি আবারও বলি, উদ উপসর্গ যোগে গঠিত কোনো শব্দের সাথে যদি বফলা যুক্ত থাকে, দেখো এখানে কিন্তু নর্মাল শব্দ এগুলোতে কি হয়েছে, দেখো ধ এর সাথে বফলা, ত এর সাথে বফলা, শ এর সাথে বফলা, দ এর সাথে বফলা, কিন্তু এখানে কিন্তু বফলাটা আসলে শুধু দ এর সাথে না, এখানে বফলাটা বেসিক্যালি একটা উপসর্গের সাথে, উপসর্গটা হচ্ছে উদ উপসর্গ। এই কারণে এই শব্দটার বফলাটা
উচ্চারণটা বহাল থাকবে বা উচ্চারণটা অক্ষত থাকবে, উচ্চারণটা আমরা করব। এটা হচ্ছে যুক্তি এটার উচ্চারণ করার পেছনে। তুমি উদ্বেগের সাথে তুমি এটাও তুমি চিন্তা করতে পারো, আমরা একটা কমন আমাদের একটা শব্দ আছে উদ্বোধন করলো, ইনগরেশন যেটাকে আমরা বলি। এই উদ্বোধন শব্দটার উচ্চারণ কেমন একটু বলো তো? এটার উচ্চারণটা এরকম না অনেকটা, একটু খেয়াল করো তো। উদ্বোধন আমরা উচ্চারণটা এই যে এরকম করে করে উদ্বোধন কিন্তু আমরা বলি না, আমরা কি বলি? উদ্বোধন। তাহলে এই যে উদ্বোধন বলছি, সেখানেও আমরা কি দেখছি? বয়ের উচ্চারণটা বহাল আছে। কেন বহাল আছে? কারণ এখানে মূলত এই বটা শুধু দয়ের সাথে বসে নাই, উদ নামক উপসর্গটার সাথে বসছে। উদ নামক উপসর্গের সাথে যদি কোনো বফলা যুক্ত থাকে, তাহলে সবসময় আমরা এটার উচ্চারণ কি রাখবো? আমরা উচ্চারণটাকে বহাল রাখবো। ওকে, আমরা নেক্সট প্রশ্নটাতে চলে যাই। ন্যূনতম শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, এখন ন্যূনতম একটু খেয়াল করো, জফলাটা কোথায় আছে? জফলটা আছে আমাদের প্রথম নয়ের পরে। আচ্ছা, তো এখানে একটা দীর্ঘ উকার আছে। আমরা জানি যে উচ্চারণের সময় কখনো আমরা দীর্ঘ উকারগুলোকে নিব না, তাহলে আমার প্রথম অপশন তো আগেই বাদ। তাহলে আমার অপশন থাকতেছে হচ্ছে 3টা। এখন 3টা অপশন থেকে তুমি একটু খেয়াল করো, তুমি যখন এখানে হ্রস্ব উকারের পরে একটা জফলা বলতেছো, তখন তোমার এই নটা কিন্তু শুধু অ থাকতেছে না, বরং ওকারে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে ওকারে পরিণত হয়ে গেলে তোমার অপশন থাকে গ আর ঘ। এখানে কিন্তু কোনো ওকার নাই, সো এটাও বাদ। তাহলে ন্যূনতম নাকি ন্যূনতম? আমরা কি তম বলি? এই যে ধর আমরা যে বলি কততম মেধাস্থান অধিকার করেছো, তুমি কততম হয়েছো। এখন তমটাকে একটু উচ্চারণ করো তো নিজের মনের ভেতর, তুমি কি বলো? তম নাকি তম? আমরা সবাই বলি তম। কত তম। তাহলে কতর পরেও আমি একটা ও উচ্চারণ করছি, এই যে দেখো কত তম। আমাদের উচ্চারণটা কিন্তু এরকম, কত তম, তার মানে একটা ও উচ্চারিত হচ্ছে। ঠিক একই রকম এখানেও কিন্তু একটা ও উচ্চারণ হওয়ার কথা ছিল, যেটা ডিতে হয় নাই, সিতে হয়েছে। তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে গ। উচ্চারণ সবসময় আমাদেরকে মুখে উচ্চারণ করেই প্র্যাকটিসটা করতে হবে। মুখে উচ্চারণের কিন্তু আসলে কোনো ধরনের বিকল্প নাই। ওকে, বফলার উচ্চারণ নেই কোন শব্দটার মধ্যে? বফলার উচ্চারণ নাই। আচ্ছা, উচ্চারণ করো দেখো। অশ্ব, বিশ্বাস, পক্ক, শ্বশুর। এখন বলতে গেলে কোনোটাতেই আসলে আমাদের বফলার উচ্চারণ নাই, কিন্তু বাকি যে অপশনগুলো আছে অশ্ব, বিশ্বাস, পক্ক, এই তিনটাতে আমরা বফলাটাকে অনুচ্চারিত রেখে বা বফলাটাকে ডিরেক্টলি বফলা উচ্চারণ না করলেও আমরা এখানে একটা কি করে দিচ্ছি? একটা দ্বিত্ব করার ব্যাপার ঘটছে। জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখো, দ্বিত্ব করার একটা ব্যাপার ঘটছে। প্রশ্নটা একটু ঘুরাই দিছে তোমাকে, এরকম যদি দিত যে নিম্নের কোনটিতে বফলা কোনো ধরনের পরিবর্তন সাধন করে নাই, উচ্চারণও হয় নাই আবার কোনো পরিবর্তনও করে নাই, এরকম মানে প্রশ্নটা যদি আরেকটু সহজ করে দিত তাহলে তোমাদের হয়তো বা বুঝতে আরেকটু সহজ হইতো। কিন্তু আমাদেরকে এখন দেখতে হবে যে যেহেতু অপশন একটা হবে এখানে, এই যে প্রথম তিনটা, এই প্রথম তিনটার উচ্চারণ যখন তুমি করবা তুমি দেখবা এই বফলাটা উচ্চারিত না হলেও এই ও যার সাথে আছে তালব্য স তাকে কিন্তু ডাবল করে দিচ্ছে, ও তালব্য শকে ডাবল করে দিচ্ছে, ক কে ডাবল করে দিচ্ছে, পক্ক। কিন্তু এই শ্বশুর শব্দটাই কিন্তু এরকম কোনো কিছু হচ্ছে না, এখানে জাস্ট বফলাটা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, ও কোনো প্রভাবও ফেলতেছে না, কাউকে দ্বিত্ব করা বা এরকম কোনো ধরনের কাজও কিন্তু ও করতেছে না। আচ্ছা, এরপর শব্দের শেষে অ উচ্চারণ লোপ পায় না কোনটিতে? দেখো আমরা যদি একটু উচ্চারণগুলো করি, বৃহত্তর, আমরা কিন্তু বৃহত্তর বলি না, আমরা বলি বৃহত্তর। আমরা বলি না বৃহত্তর জেলা কোনটি, বৃহত্তম জেলা কোনটি। তাহলে তর, আমরা এটা উচ্চারণ করি কি আসলে? তর, তম, তর, এরকম করে আমরা উচ্চারণগুলো করি। তাহলে উচ্চারণ লোপ পাচ্ছে না হচ্ছে কতে, কিন্তু বাকি যে অপশনগুলো আছে এগুলোতে একটু খেয়াল করো, আমরা কিন্তু ফল বলছি, ফলও বলছি না। তার মানে অয়ের উচ্চারণ লোপ পেয়ে যাচ্ছে। ফল, অবশেষ, দর্শন, দর্শনও কিন্তু বলছি না। সো এটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে এবং গুচ্ছে। রশ্মি শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? রশ্মি শব্দের শুদ্ধ উচ্চারণ হচ্ছে এটা, মফলাটা দ্বিত্ব করে দিয়ে চলে যাচ্ছে চন্দ্রবিন্দু করে। ওকে, সৌধ শব্দের সঠিক উচ্চারণ, যদিও বানানে দন্তস্ব আছে কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন কিন্তু আমরা এটার উচ্চারণটা তালব্য স দিয়েই করব, এবং এখানে যে ধটা আছে, ধয়ের সাথে যে অধ্বনিটা আছে সেই অধ্বনিটা ও এর মতো উচ্চারণ হয়ে সৌধ হয়ে যাচ্ছে।
তারপর আমরা রাজশাহীর এই ইউনিটের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সন্ধ্যা শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? খুবই সহজ, সন্ধ্যা দন্ত সদে আমরা কিন্তু সন্ধ্যা বলি না, আমরা কখনো বলি সন্ধ্যা নামছে, আমরা কি বলি? সন্ধ্যার আগে বাড়ি ফিরে এসো, সন্ধ্যার আগে বাড়ি ফিরে এসো আমরা বলি না। সো এটা অ্যান্সার করা আমাদের জন্য খুবই সহজ। আহ্লাদ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? হয় ল যুক্ত আছে, প্রথমে লটা যাবে তারপরে হ যাবে। যেমন আমরা হয় রি এর ক্ষেত্রে, হয় ম এর ক্ষেত্রেও কিন্তু কি দেখছি, দেখো ব্রাহ্মণ, হয় ম যখন ছিল, এই যে এটা যখন ছিল হ যোগ ম, হ্যাঁ, তখন আমরা কি করছি? আমরা আগে মটাকে দিছি, তারপরে হটাকে দিছি, তাই না? আমরা আগে ম দিছি তারপরে হ দিছি। সো এখানেও কিন্তু সেম, আগে আমরা লটাকে নিব তারপরে হকে দিব। সো অ্যান্সার হচ্ছে আমাদের আহ্লাদ, অ্যান্সার বি। স্নেহাস্পদ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে স্নেহাস্পদ। প্রথমে একটা আমাদের দন্তস্বয় থাকবে, তারপরেরটা উচ্চারণটা একটু শুনো। স্নেহাস্পদ বলি না, আমরা বলি কি? স্নেহাস্পদ। আমার স্নেহাস্পদ ছোট ভাই, আমার স্নেহাস্পদ এই সেই। তো স্নেহাস্পদ, এটার উচ্চারণটা হচ্ছে আমাদের বি। আমরা উচ্চারণটা যদি একটু কানে শুনে করে থাকে, আমাদের জন্য কিন্তু কনফিউজড হওয়ার চান্সটা খুব কম। নিচের কোনটিতে এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়েছে? উচ্চারণ করে দেখো কোনটাতে স্বাভাবিক উচ্চারণ হয়েছে। যে দেখো এখানে একটা এ আছে, আমরা কি বেলা বলি না, আমরা কি বলি বেলা। তার মানে এ বর্ণের উচ্চারণ বিকৃত করে এর মতো করলাম, স্বাভাবিক হয় নাই। আমরা কি খেলা বলি না, আমরা বলি খেলাধুলা, খ্যা এ, তার মানে বিকৃত উচ্চারণ। আমরা একটা বলি না, আমরা বলি একটা, তার মানে এর উচ্চারণ এর মতো হয় নাই, এর মতো হয়েছে। সো এটাও বাদ। এবার ঘ দেখো, আমরা কি এলো বলি, কে এলো, আমরা কিন্তু কে এলো বলি না, আমরা বলি কি কে এলো। তার মানে এর উচ্চারণ এর মতোই আছে, তার মানে এটা হচ্ছে আমাদের স্বাভাবিক উচ্চারণ, অ্যান্সার হচ্ছে আমাদের ডি। পরাঙ্মুখ শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি? উময় ম, এটা হচ্ছে আমাদের বি, পরাঙ্মুখ। দেখো হসন্তের ব্যবহারটা খুব প্রপারলি করা হয়েছে, এখানে কিন্তু হসন্তের ব্যবহার করা হয়নি। যে দেখো খ একটা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণটাকে ওরা একা রেখে দিছে, ও দিল না, হসন্তও দিল না, একা, ও তো একা থাকতে পারবে না, এই যে দেখো একা, তো বাকিগুলো হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। কোনটিতে বফলার উচ্চারণ বহাল রয়েছে? উচ্চারণ আমরা করে দেখি, আমরা কিন্তু এই প্রশ্নটা একবার পেয়েছি। বিধ্বস্ত, ঊর্ধ্বতন, সত্য, দ্বন্দ্ব, কোনোটাতেই কিন্তু আমাদের বফলার উচ্চারণ হয় না, শুধুমাত্র এই যে এটাতে দেখো বিধ্বস্ত, বিধ্বস্ত, এখানে দ আর ধ উচ্চারিত হচ্ছে, এখানে কিন্তু সত্য স আর ত উচ্চারণ হচ্ছে, দ্বন্দ্ব দ আর দ উচ্চারণ হচ্ছে। কিন্তু উদ্বর্তন যে ব্যাপারটা, একটা হচ্ছে ঊর্ধ্বতন, মানে ঊর্ধ্বতন মানে আমরা বুঝাই হচ্ছে আমাদের সিনিয়র কোনো কর্মকর্তাকে, আর উদ্বর্তন এটা কিন্তু আলাদা শব্দ। এখানে এটার উচ্চারণটাতে কিন্তু আমরা বয়ের উচ্চারণটা পাচ্ছি, আমরা বলি না উদ্বর্তন, উদ্দায়ী পদার্থ, উদ্দায়ীতে কিন্তু আবার ব নাই, কিন্তু এখানে কিন্তু বয়ের উচ্চারণ আছে, উদ্বর্তন। তাহলে বফলার উচ্চারণ কি আছে? বহাল রয়েছে। আদ্য অ এর পরে রস্বই বা রস্য থাকলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়, কোনো সন্দেহ নাই। আমরা এতক্ষণ অনেক দেখছি, এই যে দেখো, এই যে অনেক দেখছি, অনেক, এখানে অ এর উচ্চারণ কিন্তু অ এর মতোই রয়ে গেছে। কিন্তু আমি যদি অনেক না বলে বলি অতি, এখানে কি হয়েছে দেখো, শব্দের শুরুতে অ মানে কি আদ্য অ, আদ্য এর পরে রস্য ই, এই যে দেখো আদ্য অ এর পরে রস্য ই, তাহলে আদ্য অ এর উচ্চারণ কি অ এর মতো আছে? না, আদ্য অ এর উচ্চারণ হয়ে গেছে অতি। তাহলে আদ্য অ এর পরে রস্য থাকলে সেই অ এর উচ্চারণ কি হয়? ও এর মতো হয়। অপ্রতুল শব্দটির সঠিক উচ্চারণ বা ঠিক উচ্চারণ কোনটি? আমরা অপ্রতুল শব্দটির সঠিক উচ্চারণ যদি দেখি, আমরা কিন্তু ও প্রতুল বলি না, আমরা অই বলি। এখন কোন অটা বলি, অপ্রতুল নাকি অপ্রতুল? অপ্রতুল কেন? কারণ পরের পরে একটা রফল আছে, অপ্রতুল, যেটা আমরা পাচ্ছি না, অপ্রতুল। বিহবল শব্দের ঠিক উচ্চারণ কোনটি? এখানে আমরা আবারও হয় ব পাচ্ছি, এবং আমরা বলেছি আহ্বান উচ্চারণ করতে গিয়ে যে আমরা হয় ব পেলে হয়তো ও ভ বলি অথবা রস্য ভ বলি। এখন এখানে দেখো বিয়ভল বলি না, আমরা কি বলি? বিউভল। সো অ্যান্সার হচ্ছে আমাদের বি।
সুন্দর শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? সুন্দর শব্দের প্রমিত উচ্চারণ খুবই সহজ, যদিও দন্তস্ব আছে কিন্তু উচ্চারণটা আমাদের ইংরেজি SH এর মতো শুনিয়ে তালব্য স হয়। এবং আমরা বলেছি যে আমাদের যে 3টা স আছে 80% উচ্চারণে কিন্তু তালব্য স হয়, কিন্তু একটা দুটো এক্সেপশনাল দন্ত স হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা তালব্য স দিয়ে কাজটা করি। সো অ্যান্সার হচ্ছে আমাদের বি, সুন্দর। এই যে দেখো হসন্তের ব্যবহার একদম প্রপারলি আছে, এখানে দেখো হসন্ত নাই, যে হসন্ত থাকার কথা ছিল, হসন্ত কোথায়? নাই। আচ্ছা, কোন ধ্বনির উপরে চন্দ্রবিন্দু বসলে উচ্চারণ সানুনাসিক হয়? কোন ধ্বনির উপরে চন্দ্রবিন্দু বসলে উচ্চারণটা সানুনাসিক হয়? আচ্ছা, উচ্চারণ সানুনাসিক হওয়া মানে হচ্ছে উচ্চারণটাকে আমরা একটু নাসিক্য ভাবে উচ্চারণ করা, যেমন উ, ইয়, মূর্ধন্য নয়, এগুলো আমাদের সব নাসিক্য ধ্বনি না? সো আমরা জানি যে আমরা যখন কোনো স্বরধ্বনির উপরে চন্দ্রবিন্দু বসাই তখন উচ্চারণটা সানুনাসিক হয়। যেমন তুমি দেখো স্বরে একটা স্বরধ্বনি, এখন এটার উপর তুমি চন্দ্রবিন্দু দিলা, তুমি এটার উচ্চারণটা কিভাবে করবা? আকা, আকা। এই যে আকা, এই উচ্চারণটা কিন্তু আমার নাক থেকে আসছে। আমি যদি বলি আকা, আকা আঁকি করছি, এটা কিন্তু শুদ্ধ উচ্চারণ না, এটা হওয়া উচিত ছিল আকা। তুমি কি আঁকছো? তুমি কি আঁকছো? তুমি কি করছো? দেখো করছো, নাকের কোনো ব্যবহার নাই, কিন্তু আমি যখন আঁকা বলছি তখন কিন্তু আমার নাসিক্য হয়ে আসছে। সো কোন ধ্বনির উপরে চন্দ্রবিন্দু বসলে উচ্চারণ সানুনাসিক হবে? সেটা হচ্ছে স্বরধ্বনির উপরে যখন তোমার চন্দ্রবিন্দুটা বসবে। ওকে, এরপর একটু খেয়াল করি, সুদৃষ্টি শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? সু, তালব্য স রস্যকার হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে আমাদের এটা, সুদৃষ্টি। প্রত্যেকটাই তালব্য স হচ্ছে। তারপর ঢাকা ইউনিভার্সিটির ডিউনির 18-19-এর একটা প্রশ্ন বলা হচ্ছে, এ ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায় কোন শব্দে? এ ধ্বনির বিবৃত উচ্চারণ করো, দেখো হেথা, এ উচ্চারিত হয়েছে, শেষ এ, বেলুন এ, কিন্তু আমরা কিন্তু হেন বলি না, আমরা কি বলি? হেন। আমরা বলি না যে হেন কাজ তুমি কিভাবে করিলে, হেন, হ্যাঁ নো, তাহলে এর মতো উচ্চারণ হচ্ছে বিধায় আমরা এটাকে এ ধ্বনির বিবৃত উচ্চারণ বলবো। জিহ্বা শব্দের উচ্চারণ কোনটি? হয় ব, আমরা রস্য ভ দিয়ে দিব। আমরা একটু আগেও এটার উদাহরণ কিন্তু দিয়েছিলাম যখন আমরা আহ্বান, আহ্বায়ক এটার কথা বলছিলাম। প্রায়শ্চিত্ত শব্দের সঠিক উচ্চারণ কোনটি? প্রায়শ্চিত্ত, তয়ে ত আছে, আমরা এটাকে ডাবল করে দিচ্ছি, অ্যান্সার সি, প্রায়শ্চিত্ত। আমরা কিন্তু প্রাচিত, প্রায়চিত, প্রাশ্চিত্ত বলি না। প্রাশ্চিত্য এক জিনিস, আর এখানে কিন্তু তালব অন্তস্থ অটা আছে, সেই অন্তস্থ অটাকে তো আমার উচ্চারণ করতে হবে, ও তো একটা স্বরধ্বনি, তাই না? অ এর মতো, প্রায়শ্চিত্ত। কোনটি সঠিক উচ্চারণ নয়? আচ্ছা, খুবই চিন্তার বিষয়, কোনটি সঠিক উচ্চারণ নয়? তীব্র, শূন্য, দুঃসাহস, লক্ষ্য। আচ্ছা, তোমাকে দেখতে হবে যে কোনটি সঠিক উচ্চারণ নয় বলতে কোনটির উচ্চারণ ঠিকভাবে লেখা নাই এটা বুঝাইছে। তুমি দেখো এই যে এখানে একটা হসন্ত হওয়ার কথা ছিল, হসন্তটা নাই, সো অ্যান্সার হচ্ছে আমাদের বি। অজ্ঞাত শব্দটির প্রকৃত উচ্চারণ কোনটি? অজ্ঞাত শব্দটির প্রকৃত উচ্চারণ হচ্ছে সি। এই যে দেখো এখানে একটা আমাদের নাসিক্য বর্ণের আগমন আমাদেরকে কিন্তু ঘটাতে হবে। নিচের কোন উদাহরণে এর উচ্চারণ স্বাভাবিক? উচ্চারণ করে দেখো, এমন, এমন বলছো না, কি বলছো? এমন, তার মানে এর উচ্চারণ স্বাভাবিক না। একা, খেলা, বেহায়া, তার মানে এর উচ্চারণ স্বাভাবিক হচ্ছে শুধুমাত্র বিতে, বেহায়া। এখানে আমরা কি বলতেছি? একা বলতেছি না, আমরা বলতেছি একা। খেলা বলতেছি না, বলতেছি খেলা। এমন বলতেছি না, বলতেছি এমন, তার মানে বাকি 3টাতেই এর উচ্চারণ বিকৃত। অধ্বনি সংবৃত উচ্চারণ হয়েছে কোনটিতে? সেটা হচ্ছে এটাই, কারণ আমরা এটার উচ্চারণটা করি এরকম অতি, আর বাকি প্রত্যেকটাতে অ এর উচ্চারণ অই থাকতেছে। খুলনা ইউনিভার্সিটির আসা প্রশ্ন। স্মৃতিসৌধ শব্দের প্রমিত উচ্চারণ কি? স্মৃতিসৌধ শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে এটা, স্মৃতিসৌধ। এই যে ম ফলাটার জন্য আমরা একটা নাসিক্যের অবতারণা করে, এবং তুমি যদি একটু উচ্চারণটা ভালো করে খেয়াল করো, দেখো সৌধ তালব্য স দিয়ে কিন্তু আমাদের কাজটা হচ্ছে। এবং এখানে ধটা যেহেতু একটা ব্যঞ্জন বর্ণ, আমাদের এই ব্যঞ্জন বর্ণটাকে আমাদের হয় নাসিক ওকার করতে হবে অথবা হসন্ত দিতে হবে। আমরা উচ্চারণে দেখলাম যে ওকারটাই আসছে। অবজ্ঞা শব্দের উচ্চারণ কোনটি? অবজ্ঞা শব্দের উচ্চারণ আমরা কিন্তু অই করি, ও করি না, আমরা কিন্তু বলি না অবজ্ঞা, আমরা কি বলি? অবজ্ঞা। তার মানে আমাদের অপশন বি আর সি এর কোনো সুযোগই নাই,
তাহলে বাকি থাকতেছে হচ্ছে এ আর ডি। এ আর ডি এর মধ্যে আমি দেখলাম হসন্ত চিন্তা করি বা চন্দ্রবিন্দু যাই চিন্তা করি না কেন, কতেই প্রপার ইউজ হয়েছে। অনুশাসন, যদিও একটা দন্তস্ব আছে কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন দুইটা শয়ের উচ্চারণ আমাদের কানে সেম লাগছে। দেখো অনুশাসন, দুইটা শয়ের উচ্চারণে কিন্তু কোনো পার্থক্য তুমি পাবা না। সো এখানে দুইটাই তালব্য শ হবে, এবং কোনটা হবে, এখানেও তালব্য শ আছে দুইটা আর এখানেও আছে তালব্য শ দুইটা। তাহলে অ্যান্সার এ অথবা ডি। এখন তোমাকে খেয়াল করতে হবে এই অয়ের উচ্চারণটা কি অয়ের মতো আছে নাকি ও এর মতো হয়ে গেছে। দেখো আমরা কিন্তু অনুশাসন বলি না, আমরা কি বলি, অনুশাসন। অনু না, অনু, ও, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এ। ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন, বাগ্মিতার শুদ্ধ উচ্চারণ কোনটি? বাগ্মিতাতে আমাদের মটা কোনো দ্বিত্ব করে দেয় না, সো এ আর বি হওয়ার অপশন নাই। সি আর ডি এর মধ্যে একটা হওয়ার কথা, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে হসন্ত এবং যে ধ্বনিগুলো সেটা প্রপারলি ইউজ হয়েছে ডিতে, বাগ্মিতা। এখানে কিন্তু কোনো হসন্ত নাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বিগত বছরগুলোতে উচ্চারণ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আসা প্রশ্ন। উচ্চারণ একটা ভাস্ট বিষয়, তোমরা ইন্টারমিডিয়েটে উচ্চারণ পড়েছো, তোমরা হচ্ছে আমাদের ওয়ান শট ক্লাসগুলোতে উচ্চারণ পেয়েছো, এবং তোমরা যখন এই টপিকের উপর যখন তোমরা মাস্টার ক্লাস করবে, লাইভ ক্লাস করবে, তখন তোমরা উচ্চারণের আরো অসংখ্য নিয়ম শিখবে, নিয়মগুলোকে আবার তোমাদের মতো করে ঝালাই করে নিতে পারবে, সেই কামনা রইল। এবং যেহেতু এটা একটা ভোকাবুলারির আইটেম, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে প্রতিদিন অন্তত 2-3টা করে যদি শব্দ একটু উচ্চারণ শেখা যায়, যে আচ্ছা এই শব্দটাকে আমি এভাবে উচ্চারণ করি, এই উচ্চারণটাকে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, যদি ঠিক না থাকে তাহলে এটা শুদ্ধ উচ্চারণটা আমি আজকে সারাদিনে খালি এই দুটো শব্দের উচ্চারণে শিখবো, এরকম একটা টার্গেট যদি আমরা নেই, তাহলে কিন্তু আমাদের এই শব্দের যে শুদ্ধ উচ্চারণ পারার যে ব্যাপারটা, সেটা কিন্তু ডে বাই ডে আসলে আমাদের মধ্যে ইমপ্রুভ করবে। তো আমাদের বিগত বছরের প্রশ্নের আলোকে যতটুকু পর্যন্ত আমাদের আলোচনা করার প্রয়োজন ছিল আমি চেষ্টা করেছি সেটা করার। আশা করি আমাদের উচ্চারণ আরো শুদ্ধ হবে, এবং যখন আমাদেরকে পরীক্ষায় একটা শব্দের উচ্চারণ থেকে প্রশ্ন করা হবে, আমরা আমাদের ব্রেন, আমাদের ভয়েস, আমরা তো প্রত্যেকটা প্রশ্ন উত্তর করার জন্য শুধুমাত্র আগে ব্রেন কাজে লাগাইতাম, কিন্তু এই উচ্চারণের অ্যান্সার করার জন্য আমরা ব্রেনের পাশাপাশি আমাদের যে ভয়েসটা আছে সে ভয়েসটাকে একটু কাজে লাগাবো, একটু উচ্চারণ করে দেখব যে আমি আসলে কোন উচ্চারণটা করছি, আমি আসলে যখন কানে শুনি তখন আমি আসলে এই শব্দটার উচ্চারণ কি শুনে পছন্দ করছি। এই কাজগুলো যদি আমরা একটু করতে পারি আর একটু বেশি বেশি প্র্যাকটিস করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের উচ্চারণ থেকে নির্ভুল করাটা আরো সহজ হয়ে যাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।